ভূতের কথা বলতে গেলেই এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। কলকাতার জনবহুল গোলদিঘি, যেখানে মানুষেরই টেকা দায়, সেখানে নাকি অশরীরীর বাস। সম্পাদক মশাইয়ের পাল্লায় পড়ে সেই ভূত খুঁজতেই বেরোতে হলো আমায়। কিন্তু আমি কি জানতাম সেই খোঁজা শেষ হবে 17 গ্লাস আইসক্রিমের এক হিমশীতল রহস্যে। কলকাতার বুকে খোদ গোলদিঘির পাড়ে কার মুখোমুখি হলেন সাংবাদিক শিবরাম। 15 টাকার বিল আর এক রহস্যময় হাফশার্ট পরা ভদ্রলোক। সব মিলিয়ে শুরু হচ্ছে এক হাড় হিম করা হাসির রোমাঞ্চ। আজ কিশোলয় ছোটবেলার সাথী চ্যানেলে শুনুন শিবরাম চক্রবর্তীর কালোজয়ী গল্প গোলদিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। কাজ, আরে কাজ তো নাম মাত্র। রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। কিন্তু আসল হ্যাপাটা ছিল অন্য জায়গায়। লেখার কাজ এমন কিছু না হলেও পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য আমাকে এত পড়তে হতো যে বলবার নয়। হাজার রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘেটে তথ্য জোগাড় করতে হতো। বিশ্বাস করুন, ভূত না হলেও ওই পড়াশোনার চাপটা ছিল আমার কাছে সাক্ষাৎ বিভীষিকা। তবে ওই বিভীষিকার মধ্যেই একদিনে কাণ্ড হলো। গোলদিঘির পাড়ে বসে ভাবছিলাম নতুন কোনো মুখরোচক খবর পাওয়া যায় কিনা। আর ঠিক তখনই গোলদিঘি এলাকাটা এমনিতেই গোলমেলে, আর সেখানেই দেখা হয়ে গেল এমন একজনের সঙ্গে যাকে দেখে আমার রক্ত হিম হয়ে যাওয়ার কথা। কিন্তু শিবরাম চক্রবর্তীকে আর এত সহজে ভয় পায়? এই রকম কাগজপত্র ঘাটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি পড়ে তো আমার আক্কেল গুড়ুম। স্তম্ভিত হবার মতোই ব্যাপার। সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দা। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদাতা না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাইল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লেয়ার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পীরের মতো সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল তো করতে পারে। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকারা যদি ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানেন তবে দয়া করে জানালে বাধিত হব। কলকাতার বুকের ওপর ভূত, এ কি কখনো সম্ভব হতে পারে? গোলদিঘির মতো জনবহুল জায়গায় অশরীরী আসবে কোত্থেকে? ট্রাম বাসের শব্দ তো মানুষেরই টেকা দেয়, সেখানে ভূতের বাস? কি ভাবছেন মশাই অমন গালে হাত দিয়ে? আরে আপনি, আপনার কথায় আমার চমক ভাঙল। এ আমাদের অফিসেরই এক সহযোগী, আমার মতোই আরেকজন ছটফটের লোক। আর কি হলো, কোনো রোমহর্ষক ব্রেকিং নিউজ পেলেন নাকি? এই ভূতত্ত্ব, মানে ভূতত্ত্ব নিয়ে ভাবছিলাম। ও, ভূতত্ত্ব নিয়ে ভাবছেন? আপনিও কি তবে আজকের ভূমিকম্পের কথা বলছেন? ভূমিকম্প মানে? আরে মশাই, খবর রাখেন না? জাপানে সমুদ্র কিনারে তিনটে শহর ধসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার হাজার, তার ইয়াত্তা নেই। বাস্তবিক এই ভূমিকম্পের গুলো যে কেন হয় তার রহস্য আবিষ্কার করা যে কি কঠিন কাজ। আগে আমি সেই ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব নিয়ে, মানে একেবারে যাকে বলে পিওর ভূত, অশরীরী,
একই কথা মশাই, একই কথা। কেন, ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব আসলে একই সূত্রে গাঁথা। একটা যদি আমরা কিনারা করতে পারি তবে অন্যটারও। লোকটা বলে কি, ভূমিকম্পের সাথে ভূতের রিলেশন? তার মানে কি জাপানের শহরগুলো ধসে যাওয়ার পেছনেও কোনো বিশাল সাইজের জাপানি ভূতের হাত আছে, নাকি ভূত দেখলেই মাটি কাঁপতে শুরু করে? অদ্ভুত লোক তো। আহা, তা নয় মশাই, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি ভাবছি ভূত নিয়ে, ভূত আছে কিনা, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসত্ব থেকে আমসত্ব থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরো উদাহরণ মালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। এই যে শিবরাম, পড়ে দেখো তো এটা। দেখেছি মানে, ওই চিঠির কথা তো বলছেন? হ্যাঁ, আমাদের নিজস্ব সংবাদদাতা আজ আসেননি, কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির এই ভুতুরে ব্যাপারটার একটা সবিশেষ জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে, কাগজ কাটবে খুব। আগে আগে মাফ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? তবে তো ভালোই হলো। মানে আগে না, আসলে ভূতে আমার ভারী ভয়। আরে অদ্ভুত লোক তো তুমি, বিশ্বাস করো না তো ভয় কিসের আবার? আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব, কার ঘাড়ে কখন চাপে তার কোনো ঠিক আছে? আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি, চিঠিতে তো কোনো নাম ধাম লেখা নেই সম্পাদক মশাই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এই চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো এই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে অন্য কাগজের লোক ব্যাপারটা টের পেয়ে যাবে। আমরা যা করতে চাইছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে, আগে সব মাটি হবে তাহলে। তাহলে আমি এখন খড়ের গাদায় সুচ খুঁজবো নাকি? আরে মশাই, গোলদিঘি তো আর সাহারা মরুভূমি নয়, একটুখানি জায়গা, অঞ্চলটা ঘোরোগে। যাকে দেখবে একটু ভীতু ভাবিত সন্ত্রস্ত পাকড়াবে অমনি। মুষড়ে পড়া কি মেয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার পত্রদাতা, কিংবা ওই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে টপ পীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কাজটা আদায় করবে তার কাছ থেকে। এমন কি শক্ত কাজ? তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ একদম ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরশময় প্রতি বেগার ঠেলতে, বিশেষত যার পেছনে এত ভূতাত্ত্বিক ঝেলা, মোটেও আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূত তত্ত্বে আমার আগ্রহ কোনোদিনই নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভো দৌড়। কিন্তু কি আর করা, চাকরি বড় বালাই। অগত্যা চললাম গোলদিঘি সেই অশরীরই খুঁজতে। আমি কি পারবো? পারবে পারবে, তুমি তুখর ছেলে, তাই তো তোমাকে গুরুভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ? হবে, হে হবে। অবশ্য চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধরে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি? চাই দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে। এই নাও।
এই বলে তিনি নিজের পকেট হাতড়াতে লাগলেন। হাতড়ে খুচরো কাজটায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও টাকা, দুয়ারাই হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। কফি হাউসের নাম শুনেই এতক্ষণে কাজটাই আমার গা লাগে, যে আগে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারেই শটান। অলিগলি ধরে ঠ্যাং ঠ্যাং করে তো পৌঁছলাম গোলদিঘি। দিঘিটার চার কোনায় দু চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত, ভাবিত, বিচলিত কিংবা বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখবো কি? ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো বৃষ্টি। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত নয় তো এরা সব? আমার ঘা ছমছম করে উঠল। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সেই বিড়ম্বিত ভদ্রলোকের পাত্তা মেলে। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। বসলাম গিয়ে ক্যাফের এক কোণে, আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে আধা বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো, ঠিক যেমনটি সম্পাদক বলেছিলেন। পেয়েছি, এই তো আমার ক্যান্ডিডেট। একেই বোধহয় ভূতে পেয়েছে, বা ইনিই ভূতে পেয়েছেন। দেখা যাক আলাপ জমানো যায় কিনা। লোকটার মুখের ভাবখানা দেখেই মনে হচ্ছে ইনি ভূত টুত নির্ঘাত দেখেছেন। মোক্ষম লোক ধরেছি। যাই হোক, ওর কাছেই গিয়ে বসি। এই নিন স্যার আপনার গরম কফি আর 1 প্লেট পটেটো চিপস। হঠাৎ কি বৃষ্টি বাদলা করলো বলুন তো? আরে বিচ্ছিরি সত্যি, তাই না? ভারী বিচ্ছিরি সত্যি। এরকম আবহাওয়ায় চানাচুরার ভূতের গল্প বেশ জমে, কি বলেন? ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? পটেটো চিপসের পাত্রটা ওর দিকে একটু এগিয়ে দিলাম, দেখি যদি পটেটো দিয়ে পটানো যায় একটু। এই যে শুনুন, আমার জন্য এক বাটি আইসক্রিম নিয়ে আসুন তো। বলেন কি মশাই, এই বিচ্ছিরি বাদলায় আইসক্রিম? হার্ট ফেল করার জোগাড়। যাই হোক, হাল ছাড়া চলবে না। আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেকদিন, প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিছু নেই এখানে, সাত জন্মেও না। ওই যে আর এক পাত্র আইসক্রিম দিন তো। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন আইসক্রিম খোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয় না মারা যায় শেষটায়। আমি এক চুমুক কফি খাই, আর উনি গ্লাসের পর গ্লাস গেলেন আইসক্রিম। প্রায় 17 গ্লাস আইসক্রিম সাবার করলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যবসায় আমার ব্যর্থ হলো। কিন্তু মশাই, আপনি কি একবারও শোনেননি যে গোলদিঘিতে ইদানিং? না না না, গোলদিঘিতে ভূত থাকে? এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠ হতে পারে কলকাতায়? ভূত তো যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে সব। কবে?
17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। কফি হাউসের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল। উঠে কাউন্টারের দাম দিতে গেলাম। হ্যাঁ, আপনার বিল হয়েছে 15 টাকা। 15 টাকা? 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? ও, 15 টাকা বেশি বলে মনে হচ্ছে। আর 17 গ্লাস আইসক্রিম সেটাকে খেলো? হ্যাঁ, আপনার বাবা? সে তো আরেকজন, পাশের ওই ভদ্রলোক খেলেন। ও আচ্ছা, হ্যাঁ, আমরা কি কানা নাকি গাছ বেচতে বসেছি? চালাকি বেচেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া আর কোনো লোক ছিল না, একাই 17 গ্লাস আইসক্রিম সাবার করে এখন সাধু সাজা হচ্ছে। কেন? ওই ভদ্রলোক ওই তো ওখানে। উনি নেই? উঠে গেছেন কখন? কিন্তু এর মধ্যে সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আবার মোটে 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে এখানে দিনরাত বেঁধে রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে কেউ আসবে না। ও তাই নাকি? তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহারাওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ হতে হয় আর কি। চলো, চলিয়ে থানা মে। थाना में? थाना में क्यों যাব? क्या किया? कॉफी खाया, उसको दाम दिया, चुप गया, फिर थाना का है? কিন্তু কে শোনে কার কথা? পাহারাওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়। মান সম্মান সব তো গোলদিঘির জলে আগেই বিসর্জন দিয়েছি, এবার বোধহয় হার মাসগুলোও থানায় জমা দিতে হবে। এমন সময় দেখি সেই ভদ্রলোক, ওই যে ওই লোকটা 17 গ্লাস আইসক্রিম যিনি খেয়েছিলেন, এগিয়ে আসছেন মালকোচা মেরে আমাকে সাহায্য করতেই এতক্ষণে। কিন্তু আমাকে সাহায্য করতে কোথায়? তিনি তো সাহায্য করতে এলেন পাহারাওয়ালাকেই। আরে আরে করছেন কি? পাহারাওয়ালাটা আমার গলা ধরেছিল, আর উনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে আমায় চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন। আরে আরে এভাবে করছেন কি? নামান আমাকে। তুম লোক ক্যা করতা বলো তো? হামকো পা ছোড়তেও না। থানা মে কি আমি নিজে হেঁটে যেতে জানি নে? কেন বেকার কষ্ট করছেন মশাই? तुम्हारा पैर पकड़ा कौन है? हम तो गर्दन लिया, दूसरा तो यहाँ कोई नहीं। হ্যাঁ নেই মানে? এই তো আধা বয়সী হাফ শার্ট পরা ভদ্রলোক। পাহারাওয়ালার আওয়াজ কানে আসতেই আমার রক্ত হিম হয়ে গেল। তার মানে কেউ নেই। তবে আমার পা ধরে ঝুলছে কে? কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। গোলদিঘির সেই বিলম্বিত ভদ্রলোক আর কেউ নন, স্বয়ং গোলদিঘির সেই অশরীরী। 17 গ্লাস আইসক্রিম খেয়ে নিজের শরীরটাকে ঠান্ডা রেখেছিলেন কিনা জানি না, তবে আমার প্রাণটা সেই রাতে প্রায় ঠান্ডা করে দিয়েছিলেন। 15 টাকার বিল মিটিয়ে আর পাহারাওয়ালার হাত থেকে আমাকে কে বাঁচালো সেটা আজ আর না হয় থাক। কিশোরলাল ছোটবেলায় সাথীর উপস্থাপনায় শিবরাম চক্রবর্তীর গোলদিঘির ভূত আপনারা শুনছিলেন। এই গল্পে যারা কণ্ঠদান করেছেন তাদের নামগুলো একবার জেনে নি। শিবরাম ও কফি হাউসের বয়ের চরিত্রে অয়ন, সহকর্মীর চরিত্রে উজ্জ্বল, চিঠির কণ্ঠ দীপঙ্করের, সম্পাদক মশাই ও পাহারাওয়ালা বা পুলিশের ভূমিকায় রাজাদিত্য, অশরীরী ভদ্রলোকের ভূমিকায় নিলয়, কাউন্টার কর্মকর্তার ভূমিকায় অন্বেষণ। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরছি। আজকের মতো বিদায়।